আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি রমজান স্পেশাল 4টি ইফতার আইটেম আপনাদের মাঝে শেয়ার করব। যে 4টা আইটেম না হলে আমাদের ইফতার টেবিলটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। আলুর চাপ, বেগুনি, ছোলা বুট সাথে পেঁয়াজু। আর আলুর চাপ বেগুনিটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করবেন, একদম ফুলকো হবে, নষ্ট হবে না, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে নিই এই 4টি আইটেম আমি কীভাবে তৈরি করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আলু চাপ এবং বেগুনি দেখা যায় তৈরি করতে গেলে অনেক সময় হয় না, ফুলকো হয় না, ভিতর থেকে কাঁচা থেকে যায়। সেই সকল টিপস নিয়ে আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এতে দেখতে পাচ্ছেন আলুর চপগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের চাইতেও বেশি সুন্দর হয়েছে বাসায় তৈরি এই আলুর চপগুলো। তার জন্য আমি এখানে কিছু আলু এবং ডিম সেদ্ধ করে নিচ্ছি। আমি এই আলুর চপটাকে ডিম দিয়ে তৈরি করব, খেতে হয় অসাধারণ। যখন এভাবে সেদ্ধ করা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে গরম গরমে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম গরমেই করতে হবে, তাহলে কিন্তু আলুটা একদম পারফেক্ট হবে। এখন আমি এর ভিতরে 2টা ডিম গ্রেট করে দিয়ে দিলাম আর কিছু মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি জিরা গুঁড়ো, গরম মশলা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনিয়া এবং জিরা গুঁড়ো। এগুলো সব আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু কম কিংবা বাড়িয়ে নিলে সেজন্য দিতে পারেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ আলুর জন্য এই মশলাগুলো ব্যবহার করেছি। এখন যখন ভালোভাবে এভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন আমি এভাবে করে শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুর চপের। আলুর চপ তো কতভাবেই খেয়েছেন, একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি সবচাইতে বেশি মজা হবে এই আলুর চপটা। এই তো এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে করে আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনারা কিন্তু এই আলুর চপগুলো ফ্রোজেনও করে রেখে দিতে পারেন। এই অবস্থায় আপনাদের পরিমাণ মতো রেখে এই অবস্থায় কিন্তু আপনারা একটি এয়ারটাইট বক্স অথবা জিপলক বক্সে রেখেও সংরক্ষণ করতে পারেন একদম সারা মাস পর্যন্ত। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম বেসন, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে জিরা গুঁড়োটা আবার অন্য মশলা না দিলেও হবে, যেহেতু আমি আলুর চপের ভিতরে দিয়েছি। তারপরে এর ভিতরে দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ অল্প অল্প করে একটু মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই একটু টিপসটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু একসাথে পানি দিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, পারফেক্টভাবে হবে না। আর আলু চপগুলো ফোলার জন্য আমি এখানে অল্প পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি। আর এখন এই ব্যাটারটাকে আমি অল্প পানি দিয়ে 5 মিনিট বিট করে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। দেখতেই পারছেন এখন কিন্তু অনেকটা আঠালো। এই অবস্থায় কিন্তু আস্তে আস্তে বিট করে নিতে হবে। যদি আপনি প্রথমে ঘন দেখে পানি মিশাতে যান তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু বেগুনি আলুর চপ যেটাই আপনি তৈরি করেন সেটা কিন্তু ফুলবে না। আমি এভাবে করে 5 মিনিট এটাকে বিট করেছি। তারপর এটার ঘনত্বটা দেখতেই পারছেন, একদম ঘনও না একদম পাতলাও না। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। তেল দিয়ে তারপর তেলটা হালকা মিডিয়াম আঁচে যখন গরম হয়ে আসবে তখন আমি আলুর চপগুলো দিয়ে দেব। একদম লো হিটেও দেবো না, আবার একদম হাই হিটেও দেবো না। আপনারা যদি লো হিটে এই আলুর চপগুলো ভেজে নেন তাহলে কিন্তু আলুর চপগুলোর ভিতরে তেল অনেকটা ঢুকে যাবে, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনিতেই ভাজা পোড়া রমজানের দিনে ক্ষতিকর, তাও কিন্তু আমরা এটাই পছন্দ করি বেশি। কিন্তু যে প্রসেসে ভাজলে বেগুনি আলুর চপের ভিতরে বেশিটা তেল ঢুকবে না, সেটা হলো হাই টু মিডিয়ামে রেখে যদি আপনি আলুর চপ বেগুনি ভেজে নেন তাহলে তেলটা কিন্তু ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই। আর এটা খুব সুন্দরভাবে ভিতর থেকে অনেকটা মুচমুচে হয়ে আসবে। এই তো এখন আমি একই প্রসেসে সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। যারা কখনো আলুর চপ অথবা বেগুনি বানাতে গিয়ে এভাবে ফুলেনি তারা একবার হলো এই প্রসেসে বানিয়ে দেখবেন। এ তো লাল লাল করে ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু আলুর চপ রেডি। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হয় এটা তো দোকানের চাইতেও বেশি পারফেক্ট হয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখতেই পারছেন বেসনটা। এই তো চলে যাচ্ছি পরের প্রসেসে। মুচমুচে পেঁয়াজু আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। সারাদিন রোজা রেখে আমরা একটু খেতে চাই একদম মুচমুচে কুরমের জিনিসগুলোই, তাই এই পেঁয়াজুটা আমি মুচমুচে ক্রিস্পি কিভাবে বেশি স্বাদে তৈরি করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা দেখে তৈরি করলে আপনাদেরটা হবে পারফেক্ট। তার জন্য আমি কিছু খেসারির ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর খেসারির ডালটাকে
আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা শিলপাটাও কিন্তু বেটে নিতে পারেন। তবে এই শিলপাটা বাটেন অথবা ব্লেন্ডারে করেন, এটা কিন্তু একটু দানাদার করে রাখবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি ক্রিস্পি হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এখন আমি অল্প পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা কিন্তু সুন্দর একটা কালার আসবে, সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা এবং জিরা গুঁড়ো। একসাথে মিক্স করে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা রসুন। সবশেষে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এই উপকরণগুলো দিয়ে যদি আপনি পেঁয়াজুটা তৈরি করেন একবার যদি বাসায়, তাহলে এই রকমের পেঁয়াজু সবাই খেতে চাইবে, এতটা মজা হয়। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যখন ব্লেন্ডার করবেন অথবা শিলপাটা বেটে নেবেন, সেই সময় যেন এটা পাতলা না হয়ে যায়। আমার এই ডালের ডোটা কিন্তু অনেকটাই শক্ত। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি, তারপর এভাবে করে আমি সবগুলো কিন্তু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে কিন্তু পেঁয়াজগুলোও ভাজতে হবে। মিডিয়াম টু হাই হিটে রেখে এই পেঁয়াজগুলোকে 5 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবেন, তাহলে কিন্তু ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে, একদম মুচমুচে হবে। অনেকে দেখা যায় উপর থেকে কালারটা চলে আসলে উঠিয়ে নেন, সেটা করা যাবে না। একদম মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট যদি উল্টিয়ে পাল্টিয়ে বারবার ভেজে নেন, তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজটাও একদম পারফেক্ট হবে। রমজান মাসে আমাদের আর কিছু খাই বা না খাই, আমাদের কিন্তু ইফতারের টেবিলে আলুর চপ, পেঁয়াজু, বেগুনু, ছোলা বুট না হলে যেন আমাদের কাছে ভালোই লাগে না। এখন আমি এটাকে এক পাশ উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশ আমি উল্টিয়ে দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নেব। আর যখন এরকম কালারটা লাল লাল হয়ে আসবে উপর থেকে আর ভিতর থেকেও কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, এই পেঁয়াজুটা একদম ক্রিস্পি হবে। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত একদম মুচমুচে থাকবে। যদি আপনারা এটা হালকা ঠান্ডা হওয়ার পর যদি কাগজের ঠোঙার ভিতরে রেখে দেন, তাহলে তার কোনো কথাই নেই, একদম দোকানের চাইতে বেশি মজা হবে এই পেঁয়াজুটা। তা চলুন দেখে নিই পারফেক্ট বেগুনি কিভাবে তৈরি করলাম। এই বেগুনিটা হবে একদম বালিশের মতো ফুলকো, আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এরকম যদি ফুলকো ফুলকো বেগুনি হয়, তাহলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায় সারাদিন রোজা রেখে। তা চলুন দেখে নিই এই পারফেক্ট বেগুনটা আমি কিভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে লাগবে কিন্তু বেগুন। এই বেগুনটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখে দেবো, যাতে করে পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এখন আমি একটা বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছু বেসন আর অল্প পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর ভেতর আমি কিছু মশলা অ্যাড করব, যেমন ধনিয়া এবং জিরার গুঁড়া। সাথে দিয়ে দেব আমি মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। অবশ্যই এই অল্প উপকরণগুলো দিয়ে চেষ্টা করবেন বেগুনিটা বানানোর, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি অল্প বেকিং পাউডার। ঠিক আগের মতোই আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করে নেব। একদম বিট করতে করতে দেখবেন যখন একটু ফ্লাপি ফ্লাপি মানে একটু ফমি ফমি ভাব চলে আসে, তখনই বুঝতে হবে এটা আপনাদের পারফেক্ট হয়ে গেছে। 5 মিনিট বিট করলেই হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে সন্দেহ মনে হয়, তাহলে এরকম একটু পানি নেবেন, যে কোনো পাত্রে উপর থেকে ছাড়বেন, আর ছাড়ার পর দেখবেন ভেসে উঠেছে, তখনই বুঝবেন বেগুনি তৈরি করার জন্য পারফেক্ট বেসনের গোলা তৈরি হয়ে গেছে। কোনোভাবেই যদি আপনারা মেজারমেন্ট বুঝতে না পারেন, তাহলে একটা সহজ টিপস হলো এভাবে করে বিট করে যখন পানির উপরে ঢালবেন, তখন দেখবেন এরকম উপরে ভেসে উঠেছে, তাহলে কিন্তু আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি গরম তেল থেকে 2 চামচ তেল নিয়ে নিলাম, নিয়ে আমি বেসনের গোলাটার ভিতর একটু দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি। তারপর আগে থেকে যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম, ঠিক সেই বেগুনগুলো এই গোলা ভিতরে দিয়ে আঙুল দিয়ে এভাবে করে একটু ভিতরে গোলাটার ভিতরে চাপ দিয়ে উপর থেকে একটু হালকাভাবে বেসনের গোলাটা ছাড়িয়ে নেব। তারপর এই তেলের ভিতরে দিয়ে দেব। আর তেলটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে আছে। দেখতে পাচ্ছেন বেগুনিটা কীভাবেই সাইড থেকে ছেড়ে দিচ্ছে, আর ওপাশ কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর বেগুনিটা পারফেক্ট যদি গোলা হয়ে থাকে, তাহলে এই বেগুনিটা কিন্তু একা একাই ঘুরতে থাকবে। একটু পরে দেখবেন বেগুনিটা পুরা একদম ফুলে গেছে আর নিজে নিজেই ঘুরতে থাকবে।
আর যদি আপনাদের কড়াইটা একটু বড় হয়ে থাকে তাহলে কিন্তু এরকমভাবেই বেগুনিটা ফুলতে থাকবে আর ঘুরতে থাকবে। এই বেগুনিটা একদম ভিতর থেকে ফুলকো আর মুচমুচে হবে চালের গুঁড়াটা দেওয়ার কারণে। এই তো আমি ভেজে নিলাম। আমি এভাবে করে আবারও কিন্তু বেগুনিটা দিয়ে দিচ্ছি। বেগুনির ক্ষেত্রে আলু চপের ক্ষেত্রে যদি পারফেক্টভাবে গোলাটা তৈরি না হয় তাহলে কিন্তু আপনাদের আলু চপ বেগুনি যে কোনো জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে হবে না, দলা পাকিয়ে থাকবে, ভিতর থেকে কাঁচা কাঁচা থাকবে। এই তো এভাবে করে আমি সবগুলো বেগুনি কিন্তু ভেজে নিচ্ছি। ইফতারের সময় আমাদের কাছে আলুর চপ বেগুনিটা না হলে যেন ভালোই লাগে না। কার কাছে কীরকম, আমার কাছে কিন্তু আলুর চপ বেগুনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো আমার সবগুলো বেগুনি কিন্তু একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে। বেগুনি কিন্তু নষ্ট হয়নি। এভাবে করে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন প্রতিদিনই ইফতার আইটেমের সাথে বেগুনিটা ঝটপট। চলুন দেখে নিই খুব সহজে এবং ভীষণ মজাদার করে ছোলা বুটটা কীভাবে রান্না করবেন। যারা কখনো ছোলা বুট রান্না করেনি, নতুন রাঁধুনি, তাদের তো খুবই কাজে আসবে। ছোলাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য, আর ছোলাটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ছোলার ভিতরে আমি দিয়ে দেব কিছু আলু। আমি আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আলুটাকে দিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব পানি। পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে সেদ্ধ করতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখার ফলে কিন্তু বেশি পানি লাগবে না, তবে পানিটা যদি বেশি দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু ছোলার ভিতরে যে কষটা থাকে, মানে কালো যে জিনিসটা থাকে, সেটা কিন্তু একদম বেশি বেরিয়ে যায়। হালকা অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব আর দেখব এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখবেন যখন হাতের ভিতরে এরকম চাপ দিলে ছোলাগুলো এরকম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে নেবেন। তারপর একটি চালনিতে ছেঁকে নেবেন। আমি কিছু এখান থেকে ফ্রোজেন করে রেখে দেব এরকমই, আর কিছুটা আমি এভাবে করে রান্না করে নেব। এ তো চালনিতে ছেঁকে নিলাম। এখন আমি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ। এখন হালকাভাবে এটাকে ভেজে তারপর আমি এটাকে রান্না করে নেব। আপনাদের যদি রাতে বুটের ডালটা মানে ছোলা বুটটা যদি ভেজাতে মনে না থাকে তাহলে কিন্তু সকালে ভিজিয়ে বা সাথে সাথে ভিজিয়ে তার ভিতরে যদি আপনারা বেকিং সোডা দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু অল্প সময়ের ভিতর তাহলে সেদ্ধ করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়ো দিয়ে আমি একটু সময় মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি অল্প পরিমাণ পানি। পানিটাকে দিয়ে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই কিন্তু দিয়ে দিতে পারেন। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব কিছু গাজর কুচি। গাজর কুচিটা একদমই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখন যেহেতু গাজরের সিজন মানে ভরপুর গাজর, সেজন্য আমি কিছু গাজর দিয়ে দিলাম। এখন এর ভেতরে দিয়ে দেব আমি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, সেজন্য কিন্তু টমেটো কুচিটা দিতে পারেন। এখন এই মশলাগুলোর সাথে ভালোভাবে আমি একটু সময় কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতন কষানো হলে আমার যে পরিমাণ ছোলা বুটের প্রয়োজন আমি কিন্তু ঠিক সেই পরিমাণে এখানে নিয়ে নিলাম। বাকিটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, যখন আমার প্রয়োজন হবে ঠিক তখনই আমি বের করে একদিন রান্না করে আমি 3 থেকে 4 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। এই যে ছোলা বুটটা আমি নিয়েছি এটাই কিন্তু আমার 3 থেকে 4 দিন হয়ে যাবে, সেই পরিমাণ আমি এখানে রান্না করছি। এখন আমি সেদ্ধ করা আলুটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটাকে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, তবে আমার কাছে আলুটাকে হাতে ম্যাশ করে দিলে মনে হয় এই ছোলা বুটটা খেতে বেশি ভালো লাগে, একটু আঠালো টাইপের হয়। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা খুব সুন্দরভাবে টেনে যায়। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি এবং কিছু লং। এই তো এখন ভালোভাবে যখন বলক চলে এসেছে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমি যেই প্রসেসে রান্না করেছি সেই প্রসেসে যদি আপনারা রান্না করেন একদম দোকানের চাইতে বেশি মজা হবে, আর সুঘ্রাণটা আসবে একদম দোকানের মতো। এখন এখানে আমি 3-4টার মতো শুকনো মরিচ টেলে দিয়ে দিলাম, কারণ দোকানে কিন্তু এরকম শুকনো মরিচ
ভেজে দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো এখন কিন্তু আমার ছোলা বুটটা একদম রান্না করা হয়ে গেছে। আমি একটু ভিজা ভিজা থাকাকালীনই এটাকে নামিয়ে নেব। আলুর যে ভিজা ভিজা থাকাকালীন নামালে এটা ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দরভাবে একদম শক্ত হয়ে যাবে। এখন নামানোর আগে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আর দেখতেই পারছেন কি ভিজা ভিজা থাকতে আমি এটাকে নামিয়ে নিলাম। এরকম ছোলা বুটটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এই তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই 4টা রেসিপি যদি আপনাদের কাছে কোনোটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। রমজানের অনেক প্রয়োজনীয় ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে সে ভিডিও আপনারা দেখতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।